সত্য কখনোই গোপন থাকে না, একদিন না একদিন ঠিকই বেরিয়ে আসে। এবার দীর্ঘ 10 বছর পর বেরিয়ে এলো মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের রহস্য। নিজ মুখেই সব ফাঁস করেছেন স্বয়ং তার বড় ছেলে। জানিয়েছেন তার বাবাকে হত্যা করেছে হাসিনার পালিত সন্ত্রাসীরা। অথচ গত 10 বছর ধরে সুন্নিরা অহেতুক কওমি ও জামায়াতের ভাইদের দোষারোপ করে গেছে। অবশেষে কওমি ও জামায়াতের ওপর থেকে একটা অপবাদ সরে গেল। বিপরীতে হাসিনার আরও একটি হত্যাকাণ্ড সামনে এলো। চলুন তাহলে জেনে নেওয়া যাক 2024 সালের 27 আগস্ট কি ঘটেছিল ধানমন্ডির গ্রিন রোডে। 2014 সালে রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় ঢুকে বেশ কয়েকজন যুবক পরিবারের সদস্যদের জিম্মি করে বেসরকারি টেলিভিশনের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে। মামলার তদন্ত নিয়ে বরাবরই হতাশা প্রকাশ করেছে নুরুল ইসলাম ফারুকীর পরিবার। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে এই আলেমের হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তার বড় ছেলে মাওলানা ফুয়াদ আল ফারুকী। 26 আগস্ট নিজের ফেসবুক আইডিতে বাবার হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। তার বাবার হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন ফুয়াদ আল ফারুকী। ঘটনার দিনের বিবরণীতে ফুয়াদ আল ফারুকী ফেসবুকে লিখেছেন, 27 আগস্ট 2014 বুধবার, 174 পূর্ব রাজার বাজার, গ্রিন রোড ফার্মগেট। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর হঠাৎ বাসায় বেল বেজে ওঠে। দরজা খুলেন আমার মামাতো ভাই মারুফ হাসান। মারুফ হাসান পশ্চিমে দরজা খুলে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কি জন্য এসেছেন? জবাবে তারা বলেন যে আমরা হজে যেতে চাই হুজুরের এজেন্সিতে, ওনার সঙ্গে কথা বলতাম। লোকগুলো সবাই যুবক থেকে মধ্যম বয়স্ক ছিলেন। পরনে সবারই শার্ট গেঞ্জি প্যান্ট ছিল। তাদের এবার দক্ষিণে দরজা খুলে দিয়ে ড্রয়িং রুমে বসতে দেয়া হয়। সেখানে এসি ছাড়া হয় মেহমানদের জন্য। সোফায় কিছু লোক বসে, আর কিছু খাটে। দুজন মনে হয় দাঁড়িয়েছিলেন। 7 জনের মতো লোক। এবার আব্বু বললেন, ভাই, এবছর তো হজ শেষ, আপনারা এসে যখন পড়েছেন চা খেয়ে যান, সামনের বছরের হজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তারা বলেন, সামনের বছরই যাব, সেই নামগুলোই এন্ট্রি করাতে এসেছি। আমাদের সঙ্গে আরো কয়েকজন যাবেন, তাদেরকে ডেকে আনব? আব্বা বললেন, জি ডাকুন। কল করে তারা ডেকে আনলেন আরো 7-8 জন। আব্বু থাকাকালে উনার সামনে সাধারণত নাম পরিচয় জানতে মেহমানদের বেশি জিজ্ঞাসা করলে আব্বু রাগ করতেন, নিজে পরিচিত হতে পছন্দ করতেন। এবার ঘর ভরে গেল 14-15 জন মানুষে। আব্বু বললেন, মারু ভেতর থেকে চেয়ার নিয়ে আসো, সবাইকে বসতে দাও। ড্রয়িং রুম থেকে ডাইনিং এ আসতে যে দরজা ছিল তা খুলে এক রুম থেকে অন্য রুমে গেলে অটো বন্ধ হতো দরজা। এসি রুম থাকায় এ ব্যবস্থা ছিল। প্রতিটি দরজায় ফোম লাগানো, এয়ার টাইট করা ছিল। মারুফ হাসান চেয়ার নিয়ে ভেতরে প্রবেশ করতেই শুকনো মাটিতে আছাড় খেলেন। যা দেখেন তা হল, এই ক্ষণিকের মধ্যেই দুপাশে 2 জন আব্বুকে মাথায় পিস্তল ও চাপাতি ধরে চুপ চুপ বলতে বলতে মারধর করছেন ও মুহূর্তে কয়েকজন ঘরের পর্দা বিছানার চাদর কাটছে বাঁধার জন্য। কিছু বুঝে উঠতেই মারুফকে এক ধাক্কা দিয়ে বিছানায় আরেক মুহূর্তে লাথি ও পিস্তলের বাড় দিয়ে মাথায় প্রচন্ড আঘাত করতে শুরু করে। এসব কাজগুলোই কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল মাত্র। মুহূর্তে মারুফকে নিস্তেজ করে কয়েকজন, আর কয়েকজন আব্বুকে বেঁধে ফেলেন। ফুয়াদ জানান, বাঁধার প্রক্রিয়া ছিল খুবই করুণ। বড় বলের মতো করে কাপড় মুখে পুরে দিয়ে হা করিয়ে 2 ঠোঁটের মাঝে একটি কষে বান, চোখ কষে বান, 2 হাত ও 2 পা পেছনে ফোল্ড করে পেছন দিকে 2 হাত ও পা একত্রে কষে বান। এবার মাস্টার বেডে যেখানে নারীরা ছিল সেখানে 7-8 জন ঢুকে যায়। হতভম্ব হয়ে আব্বু শুধু 2টি কথা বলার সুযোগ পায়, তোমরা কারা, এভাবে অভদ্রের মতো রুমে ঢুকে গেলে কেন? হত্যাকারীরা যে কথাটি বলেন তা আব্বু চলে যাওয়ায় প্রায় এই 10 বছরে আমরা বলতে পারিনি। সাংবাদিকরা পর্যন্ত আমাদের নিষেধ করেছে যে এই কথাটা বললে আপনারা বিচার পাবেন না। কথাটি হলো, আম্মুর কথার জবাবে তারা বলেছিল আমরা আওয়ামী লীগ করি। বাহিরে মিছিলে পুলিশ ধাওয়া করছে, তাই আশ্রয় নিতে আসছি। পরবর্তীতে এনটিভি, 71 টিভি, সময় টিভি এরা নিষেধ করে এবং আম্মার দেওয়া বক্তব্য থেকে এই অংশ কেটে দেয়। দ্বিতীয়ত আম্মু বলেন, তোমরা জানো আমি একজন আলেম ও ইমাম সাহেবের স্ত্রী, আমার গায়ে যেন হাত না লাগে। তারা এই দুটো কথার মাঝেই সেই রুমেরও পর্দা ও চাদর কেটে মুহূর্তে একই কায়দায় সবাইকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। আর একটু পরপর কানের কাছে বলতে থাকেন যে সামান্য নড়াচড়া করলে শুধু টান দিমু। তারা কয়েক ভাগে কাজগুলো করেছে, কেউ কাপড় কেটে রশি বানানোর কাজ, কেউ বাঁধার কাজ। এরপর শুরু হয় সব লুটপাট।
বাসার সব আসবাবপত্রের তালা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ নারীদের পরনে থাকা সবকিছু নিয়ে যায়। হঠাৎ এর মাঝে ময়মনসিংহ থেকে মধ্যম বয়স্ক থেকে মুরব্বী 3 জন লোক বেল বাজালে বাসায় দক্ষিণের গেট খুলে ড্রয়িং রুমে থাকা হত্যাকারীরা তাদের এক ধাক্কা দেয় পশ্চিমের দরজা দিয়ে। তারা ড্রয়িং রুমে ঢুকে আব্বুকে করুণ অবস্থায় বাধা দেখতে পেয়ে কিছু বুঝে ওঠার আগেই তাদেরও একই কায়দায় বন্দী হতে হয়। মারুফ তখনও কানে শুনছেন। তারা ফিসফিস করে কথা বলছিলেন পরস্পরে উভয় রুমেই। এক রুমের মানুষ অন্য রুমে কি হচ্ছে জানছেন না। ফুয়াদ বলেন, আব্বুর জীবনের শেষ কথাগুলো যা বলছেন, আমার অমুক অমুক জায়গায় চাবি আছে, তোমরা যা নেওয়া নিয়ে যাও, তোমরা আমার হাতকে পেছনে বেঁধো না, আমার হাত পেছনে যায় না, ভাঙ্গা, সামনে বাঁধো। মারুফকে অস্বাভাবিক মারধর করা দেখে তিনি বলেন, তাকে তোমরা মেরো না, সে আমার ছেলে না, আমার ছেলেরা কেউ বাসায় নেই, তোমরা কেন এসেছ, কি চাও আমার কাছে? তারা বলেন, আমরা যা করতে এসেছি তা করেই চলে যাব, তুই জীবনের শেষ দোয়া কালাম পড়। আব্বার তখন বোঝার বাকি রইল না। শাহাদত সহ বিভিন্ন দোয়া সেদিন আব্বু পড়েছিলেন। ফারুকের ছেলে বলেন, আব্বুকে অনেক মারধর করেন তারা, অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে মারতে মারতে ড্রয়িং রুম থেকে মাঝখানে ডাইনিংয়ে এনে তার গলায় পাগড়ি পেঁচে দুপাশ থেকে টেনে ফাঁসের মতো করে ধরে। হয়তো মৃত্যুর কষ্টে বাবার খুব কষ্ট হচ্ছিল, তাই তিনি ছুটতে চাইলে তার বুকের ওপর ছুরি দিয়ে 2টি ঘা দেওয়া হয়, যাতে তিনি নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পূর্ব পশ্চিম করে তারা আব্বুকে গলার এপার থেকে ওপার ছুরি চালিয়ে দেয়। ফিনকি দিয়ে রক্তে ভেসে যায় সঙ্গে সঙ্গে। আব্বুর মুখে তখনও বড় কাপড়ের বল ও হাত সামনে বাঁধা ছিল। রক্তের স্রোত ঠেকাতে কয়েক পলট করে পাগড়ি গলাতে পেঁচে রেখেছিলেন। আম্মু প্রথম সাড়া শব্দ না পেয়ে হাতের বাঁধন খুঁটে খুঁটে খুলতে সক্ষম হন। এরপর চোখ খুলে আব্বুর খোঁজে দৌড়ে মাঝের রুমে এসে দেখেন আব্বু মেঝেতে শুয়ে আছেন, সামনে হাত বাঁধা নিথর দেহ। রান্নাঘর থেকে একটা ছুরি এনে আগে হাতের বাঁধন কাটেন, পরে গলার বাঁধন সরাতে তখনও তাজা রক্ত গলগলিয়ে বের হতে দেখে শুরু হয় আম্মুর বিলাপ। ফুয়াদ জানান, তৎকালীন কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেদিন গ্রিন রোডে মিটিংয়ে ছিলেন, আমাদের বাসা থেকে মাত্র 300-400 গজ দূরেই। তখন মূলত চাঞ্চল্যকর পরিস্থিতি ছিল। সাগরণী হত্যাকাণ্ড নিয়ে সব সাংবাদিক ও সব মহল তোড়জোড় কাজ চালিয়ে যাচ্ছিলেন। 10 বছরেও তাদের এহেন বিচার প্রক্রিয়াতে আমাদের প্রবল ধারণা তখন থেকে এটা ছিল যে সে সাগরণী হত্যাকাণ্ডের ধামা চাপা দিতে মূলত বলির পাঠা করা হয়েছিল আব্বাকে, নিঃস্ব করে ফেলা হয়েছিল আমাদের পরিবারকে। ফুয়াদ বলেন, তা না হলে স্বৈরাচারীকে গালি দিলে পরদিন তাকে ভারত থেকে ধরে আনা সম্ভব হলে 10 বছরেও বাবার বিচারটা কেন করতে পারছেন না? পরিশেষে তিনি নতুন সরকারের কাছে তার বাবার খুনের সাথে জড়িত সকলের কঠিন থেকে কঠিনতর বিচার দাবি করেন। দর্শক, আপনিও কি তাই চান না? চাইলে কমেন্টে ইয়েস লিখে ঘটনাটি নিয়ে আপনার অনুভূতি জানিয়ে দিন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বিচারের দাবি জোরালো করে তুলুন। ধন্যবাদ।